TV9 বাংলা টাইমস। আর শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। শুধু বিজেপিকেই নয়, কংগ্রেসকেও তীব্র আক্রমণ মমতার। সংখ্যালঘু ভোটে সুড়সুড়ি দিতে বাংলায় এলো। নাম না করে রাহুলকে নিশানা। কংগ্রেস 40 আসনও পাবে না তো তৃণমূল সুপ্রিমো। রেশন দুর্নীতিতে পুলিশের হাতে থাকা মামলা সিবিআইকে দেওয়ার আর্জি ইডির। রাজনৈতিক ব্যক্তি মন্ত্রীরা জড়িত, তাও তদন্ত করেনি পুলিশ। দাবি এজেন্সির 6টি মামলার নতুন করে তদন্ত শুরু করুক সিবিআই। হাইকোর্টে আবেদন ইডির। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের পথে মমতা। বকেয়ার দাবিতে 48 ঘন্টা ধর্ণা। অভিষেক সহ সব দলীয় সাংসদদের অবিলম্বে ধর্ণায় ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। অধিবেশনের মাঝপথেই ডাক পড়ল এমপিদের। বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা। কংগ্রেস তৃণমূল ফাটল কি আরো চওড়া হলো? খার্গের ডাকা বৈঠকে গড় হাজির তৃণমূল কংগ্রেস। দিল্লিতে থেকেও গেলেন না সুদীপ ডেরেক। ন্যায় নয় অন্যায় যাত্রা। সংঘাতের আবহে সুর চড়িয়েছেন সুদীপ। বীরভূমে থমকালো রাহুল গান্ধী ন্যায় যাত্রা। মুরারোয়ে রাজগ্রামে কনভয় থাকা অ্যাম্বুলেন্সের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা। চালককে মারধরের অভিযোগ, আটক 2। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের শপথ চম্পাই সোরেনের। 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিধানসভায়। কেন 10 দিনের দীর্ঘ সময়সীমা? কেনাবেচার ভয় পিছু ছাড়েনি জেএমএম শিবিরের। মাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা চলাকালীন ভাইরাল বাংলার প্রশ্নপত্র। TV9 বাংলার খবরে শিলমোহর। ঘটনা মানল মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত মালদার 2 পরীক্ষার্থী। শাস্তিমূলক ব্যবস্থা পর্ষদের তরফে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা হেমন্ত সোরেনের। গ্রেপ্তারি নিয়ে হেমন্তের মামলা শুনলই না শীর্ষ আদালত। ইডির গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম দরবারে যান হেমন্ত। হাইকোর্টে যাওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। আজ মরশুমের প্রথম ডার্বি ভারতীয় ফুটবলের মহারণ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবারে আইএসএল এ প্রথম মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। নরেন্দ্রপুর কাণ্ডে সিঙ্গেল বেঞ্চের গ্রেপ্তারির নির্দেশ বহাল। রায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান শিক্ষকের আবেদন খারিজ। সম্পত্তি নষ্ট, মারধরে কেন রক্ষা কবচ দেবে আদালত? কড়া পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত বসুর। নারকীয় হত্যাকাণ্ডের পর এবার শুট আউট। ফের শিরোনামে মালদা। মদের দোকানের কর্মীকে গুলি, ছিনতাইবাজদের 3টি বাইকে এসে 6 দুষ্কৃতী হামলা চালায় যেমনটা জানা গেছে। ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা নিয়ে চম্পট। প্রশ্নের মুখে জেলার আইন শৃঙ্খলা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের। বিএড ও ডিএলএড থাকা প্রার্থীদের প্যানেলে রাখার নির্দেশ। 12 পরীক্ষার্থীর আলাদা মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা। চোখ রাখবো দেশের খবরে। আরো অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর বাড়িতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। একটি মামলায় নোটিশ দিতে কেজরিওয়ালের বাড়িতে দিল্লি পুলিশের টিম। নিজের ঘরে অনটন, অথচ সেই পাকিস্তানি সাহায্যের প্রতিশ্রুতি দিল মালদ্বীপকে। মালদ্বীপ থেকে ভারত বাজেটে কাটছাট করার পরেই আসরের নামে ইসলামাবাদ। জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো অর্চনা চলবেই। মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়ে বারাণসীর জেলা আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়ে দিল মামলার শুনানি চলাকালীন চালু থাকবে পুজো পাঠ। আর নজর রাখতে হচ্ছে রেড জোনের দিকে। রেড জোনে মর্নিং ওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়। রেড জোনে 48 ঘন্টা ধর্নায় গতকাল থেকে বসেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। 48 ঘন্টা ধর্না আজই শেষ দিন। 100 দিনের বকেয়া আদায় রেড জোনে ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে সকাল থেকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চেনা মেজাজে। মর্নিং ওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজই আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী একেবারে স্পট থেকে। আজই ছবি তো দেখছি, ছবি দেখতে দেখতে কথা বলি। একেবারেই শুভজিৎ, একেবারে অনেক ভোরবেলা মুখ্যমন্ত্রী উঠেছেন এবং তারপর এই যে পিছনে দেখছো যে মূল মঞ্চ রয়েছে, এই মঞ্চের পিছনেই তার রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখান থেকে উঠেই তিনি কিন্তু পিছনে ময়দানে বেশ কিছুক্ষণ সময় তিনি হাঁটাচলা করেছেন এবং তিনি যেমনটা এসে যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন যে আমি অনেক সকালে উঠেছি এবং উঠে তিনি মাঠে বেশ অনেকটা সময় হাঁটাচলা করেছেন। বাস্কেটবল কোর্ট ছিল, সেখানে গিয়েছেন, সেখানে কোচিকাচাদের সঙ্গে নাকি তিনি কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি যেমনটা বললেন যে শারীরিক
অবস্থা, তার তো সারা বছরই একই রকম শরীরের নাম মহাশয়, এবং সেই বলেই কিন্তু তিনি খোশ মেজাজে রয়েছেন এবং রেড রোডেও তিনি বেশ কিছুটা সময় হাঁটাচলা করলেন এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন যে ঠিক সব ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। তার কারণ আজকে এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণার দ্বিতীয় দিন এবং আজকে কিন্তু বলা যায় যে গতকালের থেকে আজকে আরও মেগা করে হবে এই ধর্ণা মঞ্চ, কারণ দিল্লির থেকে সাংসদরাও আসছেন, এসে তারাও এসে এই ধর্ণা মঞ্চে যোগ দেবেন। তাদের জন্য ইতিমধ্যেই মঞ্চ তৈরি হচ্ছে এবং সেই মঞ্চে এসে তারা একে একে যোগ দেবেন। বেশ নজর থাকবে দিনভর, আজিজ নজর রাখো। এদিকে ক্যাগ নিয়ে বিজেপির সব অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা গ্রেট লায়ার, ক্যাগ রিপোর্টে তথ্য বিকৃত করেছে বিজেপি। ধর্ণা মঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী, তার দাবি রাজ্য সব তথ্য ঠিক সময়ে পাঠিয়েছে। গোটা ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির দাবি ছিল 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি এ রাজ্যের সরকার। ক্যাগ রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেছিল বিজেপি। মমতার অভিযোগ 2003 সালের হিসেব চেয়েছে কেন্দ্র। সেই সময় তৃণমূলের বয়স মাত্র 4 বছর। সেই দায় কেন নেবে দল, প্রশ্ন তৃণমূল নেত্রী। ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম? 2003-এর দায়িত্ব আমি নেব? 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব? তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। সত্য কখনো চাপা থাকে না। আমি যখন রিটিন একটা চিঠি দিচ্ছি, ক্রস চেক করেই তো দিচ্ছি। সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস, সব এজেন্সি পার্টি অফিস। আপনি বুঝুন, 2003-এ হিসেব চাইছে আমার কাছে, তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি, তখন বেচারার বয়স ছিল মাত্র 5 বছর। অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি। দারুণ ফাটাফাটি, সুপার কেস। এদিকে এরই মধ্যে শহরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী দাবি এ রাজ্যে রেল প্রকল্পের জন্য 13,800 কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। রাজ্য সরকারের তরফে জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রকল্প শেষ হওয়া পর্যন্ত সহযোগিতা মিললে দ্রুত উন্নতি হবে, মন্তব্য রেলমন্ত্রী। मोदी जी वेस्ट बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए 13,810 करोड़ का एलोकेशन कर रहे हैं। 98 स्टेशंस को डेवलप किया जा रहा है। अमृत स्टेशन में, वर्ल्ड क्लास स्टेशंस में काम बहुत तेज़ी से चल रहा है। स्टेशन पे काम तेज़ी से चले और रेलवे लाइन में अगर सपोर्ट मिल जाए स्टेट का तो वो काम भी तेज़ी से होगा। জমি জটে বাংলায় প্রকল্প আটকে থাকার প্রসঙ্গে রেলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন রেল এবং মেট্রোর যাবতীয় শ্রীবৃদ্ধি তার আমলেই হয়েছে। ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেলে ইঁদুর দেখা যাচ্ছে। আর এখন যে চাদরটা দিচ্ছে শুতে, সেই চাদরটাতে যে কেউ পটি করে রেখে দিচ্ছে সেটা কিন্তু দেখছে না। আমি পটি কথাটাও উইথড্র করলাম। কি করেছো? কোথায় কি করেছো? কি দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া, আমার টাকা দেওয়া, তোমাদের একটাও করা নয়। তুমি উদ্বোধন করছো। ধর্ণা মঞ্চে বিজেপি তো নিশানায় ছিলই, কিন্তু কংগ্রেসকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ভোটে সুড়সুড়ি দিতে বাংলায় চলে এলো, নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মমতার। আসন সমঝোতা নিয়েও চাঁচা ছোলা তৃণমূল সুপ্রিমো। বললেন 300 আসনে লড়ার কথা বলা হয়, কিন্তু কংগ্রেস সেই ফর্মুলাই শুনল না। নির্বাচনে 40 আসন পাবে না কংগ্রেস, কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো হলো না? প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রী দিই। এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স।
একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, জেতা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। মানুষ ভোট দেবেন উন্নয়নের নিরিখে, ভোট কারো সম্পত্তি নয়। সংখ্যালঘু ভোট নিয়ে মমতাকে পাল্টা নিশানা নওশাদ সিদ্দিকী। মমতা ব্যানার্জি কি বাবা কালীর সম্পত্তি নাকি মুসলিম ভোটটা? মুসলিম ভোট কি জন্মসূত্রে পেয়েছে নাকি যে তার ভোট কাটতে হবে, না ভোট দেবে না? মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, প্রমিসের নিরিখে। ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, আজকে উনি ধর্নায় বসছেন। আর এখানে যারা টেটে বসে আছে, তারা প্রাইমারি টেট পাস করে বসে আছে, তাদের কোনো এখন নিয়োগের কোনো এই হচ্ছে না। বাংলার মানুষ বুঝতে পেরেছে কি হিন্দু কি মুসলমান কি নির্বিশেষে মমতা ব্যানার্জির বিপক্ষে ভোটটা যাবে। বাংলায় ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর বিড়ি বাঁধা নিয়েও কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়ি বাঁধতেই জানে না, নাম না করে রাহুলকে খোঁচা। এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। তাদের সমস্যার কথা শুনেন, বিড়ি শ্রমিকদের পারিশ্রমিকের কথা শুনে হতাশা প্রকাশ করেন। वो बीड़ी के वर्कर काम कर रहे थे, उस स्किल का कॉम्पनसेशन मिल रहा है क्या? वो भी नहीं मिल रहा है। तो मतलब 2-3 सवाल मैंने पूछे, उससे लग रहा था मुझे कि मतलब जो उनकी स्किल है उसका यूटिलाइजेशन इफेक्टिवली नहीं हो रहा, और जो उनकी प्रोटेक्शन होनी चाहिए, चाहे इंश्योरेंस हो चाहे मिनिमम वेज हो, वो भी नहीं था। দেখুন, এতক্ষণ তো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কটাক্ষের কথা বললাম, কিন্তু কেন্দ্রের শাসক দল, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা থোড়াই চুপ করে থাকতে পারে? রাহুলকে মমতার কটাক্ষ পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। যাদের কাছে উপকার পেয়েছেন তাদেরই নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব গান্ধী না থাকলে মমতা কেউ চিনতেন না, এমনটাই দাবি করেছেন শুভেন্দু। মমতা আজকে তিনি বিড়িখোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো, এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না। এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। এদিকে ভোট বছরের শুরুতেই ফের শুভেন্দু অধিকারীর মুখে সিএএ প্রসঙ্গ। চলতি মাসেই চালু হবে সিএএ পোর্টাল। সরাসরি অ্যাপের মাধ্যমে করা যাবে এনরোলমেন্ট। কেন্দ্রের এই পদক্ষেপে ভোট হারানোর ভয়ে আতঙ্কিত মমতা, এমনটাই কটাক্ষ শুভেন্দু। ওনার কাছে খবর আছে যে সিএএ পোর্টাল চালু হতে চলেছে। আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল, এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার। সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল। আমার এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপির সরকার।
এরও জেলার দিকে নজর রাখা যাক। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভার বাইরে পোস্টার ঘিরে শোরগোল পড়ে গেছে। তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই পোস্টারে লেখা, শিশুদের পার্কের ওপর দিয়ে কেন এইচটি বিদ্যুতের তার, শিশুদের নিরাপত্তার দাবি পোস্টারে। মোটা টাকা নিয়ে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোদন দেওয়ার অভিযোগ। বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন পুরো চেয়ারম্যান। এটা নিজের স্বার্থের জন্য কারেন্টটা নিয়ে যাচ্ছে, একটা শিশুদের পার্কে আছে তার উপর দিয়ে ইলেকট্রিক হাই অ্যাঙ্কারের লাইটের জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে রাস্তার মধ্যে দেখুন না, এরকম বড় একটা পিলার পড়েছে রাস্তার গাড়িতেই, এগুলো করাটাই ওটা খুবই খারাপজনকই হচ্ছে। আমরা সেই জন্য আমরা বলতে চাইছি আর কি। তো আমরা ভারতীয় জনতা পার্টি মনে করেছি যে এটা সম্পূর্ণ বেআইনি এবং খারাপ কাজ হচ্ছে, তার জন্য আমরা এর বিরুদ্ধে পোস্টারিং এবং প্রতিবাদ আমরা এসএসকে ওই বিষয়ে জানিয়েছি। এসএস বলেছেন যে প্রশাসনের অনুমতি আছে, চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা করেছি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কী জিনিস ঘটেছে। এটা ফালতু একটা ইস্যু, ওরা এই ইস্যু নিয়ে ওইখানে অবজেকশন দিয়েছে, শুনছি কিছু পোস্টার ছাটিয়েছে, ইলেকট্রিক অফিসে যাচ্ছে, আমার কাছে কিছু আসেনি এবং আমার কাছে জানতেও চায়নি। এটা ওরা চায় না যে খেলার মাঠ ঠিক থাকুক, মানুষজন খেলাধুলা করুক, এটা বিজেপি চায় না। বিজেপির যেটা কালচার, কোনো কিছু ইস্যু পায়নি। রামজীবনপুর পৌরসভা সুন্দরভাবে চলছে, উন্নয়ন হচ্ছে, ওরা কিছু পায়নি বলে এই সকল নিয়ে মাথা ঘামাচ্ছে, এতে আমাদের কিছু যায় আসে না।